জ্বালানি সংকটে ব্যাহত লাইটারেজ জাহাজ চলাচল। ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। পিরোজপুর জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার 4 গুণ রোগী ভর্তি। ডাক্তার সংকট ও চিকিৎসার মান নিয়ে নানা অভিযোগ। শরীয়তপুরে ট্রাকসহ 400 বস্তা চাল আটকের ঘটনায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি গঠন। এবং 6 মাসে সুন্দরবনে 2 দফায় পড়েছে 6 একরের গাছপালা, লতাগুল্ম। জেলে মৌয়ালদের অসাবধানতাই আগুনের কারণ। জ্বালানি সংকটের প্রভাব পড়ছে পানিপথের পণ্য পরিবহন নেটওয়ার্কে। বহির্নোঙর থেকে পণ্য খালাস করে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচল করতে পারছে না লাইটারেজ জাহাজ। এতে জাহাজ জটের পাশাপাশি আমদানি বাণিজ্য, অভ্যন্তরীণ পণ্য সরবরাহে নেতিবাচক প্রভাব পড়ছে। সংশ্লিষ্টরা বলছেন, শিগগিরই ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম। চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক প্রায় 1,500 লাইটারেজ জাহাজের উপর নির্ভরশীল দেশের পণ্য পরিবহন নেটওয়ার্ক। চলমান তীব্র জ্বালানি সংকটের প্রভাব পড়েছে এই খাতে। লাইটারেজ জাহাজে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে নৌ পরিবহন অধিদপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক হলেও নির্দেশনা পায়নি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ফলে আগের মতোই রেশনিং করা হচ্ছে। ডিজেলের অভাবে অলস বসে আছে অসংখ্য জাহাজ। এই সংকটের জন্য এখন লোডিংয়ে যাইতে জাহাজ গিয়ে বসে থাকে, তেলের জন্য লোড করতে পারে না, আর লোড করিয়ে আনলে সেল করতে পারে না। তাতে সংকট বৃদ্ধি পাচ্ছে, মাদার ভেসেল জট সৃষ্টি হচ্ছে এবং লাইটার ক্রাইসিস হচ্ছে। আমরা দিচ্ছি এখন যদি ওরা না পায় তাহলে তো আমি বুঝতে পারতাম যে আমি তো তেল দিচ্ছি, কেন পাচ্ছেন না আপনারা? এই মেসেজটা তো আমাদের কাছে নাই যে ওরা তো পাচ্ছে না। মেরিন বাস ডিলার অথবা মেঘনা বলে মেরিন ডিলার, আমরা ওদের মাধ্যমে তেলটা দিচ্ছি। জ্বালানি সংকটে লাইটারেজ জাহাজগুলো বহির্নোঙরে অবস্থান করা মাদার ভেসেল থেকে পণ্য খালাস করতে যেতে পারছে না। ফলে জাহাজের অবস্থানকাল ও জট বাড়ছে বহির্নোঙরে। অনেক বৈদেশিক মুদ্রা এই মাদার ভেসেলেরকে পেমেন্ট করতে হবে এবং সে কারণে গিয়ে দেশ যেমন বৈদেশিক মুদ্রার একটা সংকটে পড়বে এবং সাথে সাথে যে মাদার ভেসেলগুলি আছে সেইগুলি যদি সঠিক সময়ে যদি পণ্য খালাস করে ফিরে যেতে না পারে, বহির্বিশ্বের কাছে ইমেজের একটা সংকট হবে। লাইটারেজ জাহাজ চলাচল স্বাভাবিক না থাকলে শুধু বন্দরের কার্যক্রম নয়, আমদানি বাণিজ্য, শিল্প উৎপাদন ও বাজার সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সারা দেশে জ্বালানি সংকট ক্রমেই প্রকট হচ্ছে। পেট্রোল, ডিজেল ও অকটেন সংকটের কারণে বিপাকে পড়ছেন পরিবহন চালকরা। সারা দেশের মতো নীলফামারীতেও তীব্র হচ্ছে তেলের সংকট। পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে চাকরিজীবীদের কর্মঘণ্টা। তেল না পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে। তেল সংকটের প্রভাব পড়ছে যাত্রীবাহী বাসগুলোতেও। সময় মতো তেল না পাওয়ায় ঘটছে শিডিউল বিপর্যয়। ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীসহ কর্মজীবীরা। তেল সংকটের কারণে মোটরসাইকেলের শোরুমগুলোতেও বিক্রিতে নেমেছে ধস। একই চিত্র মেহেরপুরেও। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তেল না থাকায় বন্ধ রয়েছে জেলার অধিকাংশ পাম্প। যে 2-1টি পাম্পে তেল দিচ্ছে তা চাহিদার তুলনায় অনেক কম। সরবরাহ না বাড়ানো পর্যন্ত পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলছেন পাম্প মালিকরা। যারা আমরা শুধুমাত্র বাইকের উপর বিজনেস করে ডিপেন্ডেন্ট, তাদের এই বিজনেস করা সো টাফ হয়ে যাবে। আর তার সঙ্গে যদি এটার সমাধান না হয় তাহলে অনেক প্রভাব পড়বে। বহির্বিশ্বে যেমন প্রভাব পড়েছে, আমাদের বাংলাদেশেও প্রভাব পড়বে, দেন নীলফামারীতেও প্রভাব পড়বে। তেলের যে সংকট, আমি কিভাবে ধান করব? আবার ধানের তখন শীষ বেরিয়ে গেছে, এই জড়ে গেলে তো ধানের ফলন আসবে না। অনেক পাম্পে গেছি, কোন পাম্পে তেল নেয়, আমি তো লাস্টে এখানে আসলাম, এখানে তেল নেই। এ নিয়ে বিস্তারিত জানবো। নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, সারা দেশেই তো জ্বালানির তীব্র সংকট, নীলফামারীতে কি অবস্থা? এবং আমরা প্রতিবেদনে দেখছিলাম যে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে অনেকে ফিরে যাচ্ছেন। কি বলছেন গ্রাহকরা? সব মিলিয়ে জানাবেন।
করি যেমনটা বলছিলেন যে সারা বাংলাদেশের মতো নীলফামারীতেও তীব্র তেলের সংকট পড়েছে। আমি বর্তমানে নীলফামারীর একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে তেল পাওয়ার এক অনিশ্চয়তা থাকলেও কাল রাত থেকে কিন্তু মোটরসাইকেলে সিরিয়াল লেগে আছে, কে আগে তেল পাবে সেই সিরিয়ালের কম্পিটিশন চলছে। এখানে আশপাশের যে পাম্পগুলো রয়েছে সবগুলোতেই একই চিত্র দেখা যায়। কৌরি, আমি যদি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে মোটরসাইকেল যেগুলো রেখে যাচ্ছেন মালিকরা কিন্তু কেউ এই মোটরসাইকেলের পাশে নেই, সবাই নিজ নিজ কর্মস্থলে চলে গেছেন। একটি অনিশ্চয়তার মধ্যে তাদের এই যে দামি বাইকগুলো এখানে রেখে গেছেন, এগুলো আসলে দেখার মতো কেউ নেই। এই তেল সংকটে আসলে যারা কর্মজীবী তারা কোনোভাবেই তাদের কর্মস্থলে পৌঁছাতে পারছেন না। এর পাশাপাশি এর প্রভাব পড়েছে লোকাল ট্রান্সপোর্টগুলোতে, যে বাসগুলো রয়েছে বাসগুলো সময় মতো ডিজেল পাচ্ছে না, এই জন্য শিডিউল বিপর্যয় ঘটছে। এর প্রভাব পড়েছে মোটরসাইকেল শোরুমগুলোতেও, যেগুলো সপ্তাহে 8 থেকে 10টি মোটরসাইকেল বিক্রি করতো, সেখানে এখন সপ্তাহে 2টি মোটরসাইকেল তারা বিক্রি করতে পারছে না। এর কারণ হিসেবে তারা জানিয়েছে যে মোটরসাইকেল শোরুম থেকে বের করার জন্য যে পেট্রোলটুকু পাম্প পর্যন্ত পৌঁছাতে লাগে সেই পেট্রোলটুকু তারা সরবরাহ করতে পারছেন না। এ নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলছি। প্রশাসন আসলে গতকাল থেকেই ফুয়েল কার্ডের একটা প্রক্রিয়া শুরু করেছে, তারা আবেদন নিচ্ছেন, কিন্তু সেখানেও দীর্ঘ লাইন। আসলে সব মিলিয়ে ডিপো থেকে যে তেল সরবরাহ করা হচ্ছে সেগুলো আসলে পাম্পগুলোর জন্য অপ্রতুল। যে বাইকগুলো চলছে এই বাইকগুলো আর কিছুদিন এরকম চলতে থাকলে এই বাইকগুলো কিন্তু বাড়ির মধ্যে পড়ে থাকবে। এতে যে বিপর্যয়টা ঘটবে যে আসলে কর্মজীবী যারা রয়েছে কর্মজীবীরা কিন্তু তাদের কর্মস্থলে ঠিকমতো না পৌঁছাতে পারলে তাদের যেই ইনকাম, যেই পরিবার চালানোর যেই একমাত্র পন্থা সেটাও কিন্তু তাদের নষ্ট হয়ে যাচ্ছে। নীলফামারী পেট্রোল পাম্পগুলোতে সবগুলোতেই যে অবস্থা সৃষ্টি হয়েছে তাতে আসলে এই ট্রান্সপোর্ট বলেন, মোটর বাইক বলেন, এগুলো কিন্তু একেবারে বিকল হয়ে যাচ্ছে। এই দ্রুত যদি এর সমাধান করা না যায় আসলে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে উঠে থাকবে। এর পাশাপাশি এই জ্বালানি তেলের সংকটে কিন্তু এর প্রভাবটা কাঁচা বাজারের দিকেও পড়ছে, কারণ এই পরিবহনগুলোতে যখন তেল পাচ্ছে না তখন কাঁচা বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দামও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এ নিয়ে সব কিছু মিলেই আসলে সাধারণ মানুষ একটা বিপাকের মধ্যে পড়ে আছে। সাধারণ মানুষের চাওয়া হলো দ্রুত এই তেলের সংকটটুকু নিরসন করা। প্রশাসনের কাছে সবসময় তারা দৃষ্টি আকর্ষণ করছে এই তেলের সংকটটুকু নিরসন করে তাদেরকে একটু স্বস্তিতে নিয়ে আসা। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। এরই মধ্যে হামের হটস্পটে পরিণত হয়েছে কুষ্টিয়া। হাম নিয়ে কুষ্টিয়ার সার্বিক পরিস্থিতি জানবো, সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, কুষ্টিয়ায় হামের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাবেন। রোগীরা ঠিকঠাক মতো সেবা পাচ্ছেন কিনা, টিকা কার্যক্রম নিয়ে দর্শকদের জানাবেন। যদি জানা একটু যে গত 24 ঘন্টায় রোগীর সংখ্যা কিছুটা কমলেও সার্বিকভাবে কিন্তু হামের যে প্রাদুর্ভাব সেটা কিন্তু অবনতির দিকে যাচ্ছে। আমি যদি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিত্র জানাই আপনাকে, সেটি হচ্ছে যে গত 24 ঘন্টায় কিন্তু এখানে 4 জন ভর্তি হয়েছে, আর নতুন সব মিলিয়ে 27 জন এখন পর্যন্ত চিকিৎসা নিচ্ছে। গতকাল 24 ঘন্টায় কিন্তু 11 জন ভর্তি হয়েছিল, সেই তুলনায় আজকে ভর্তির সংখ্যা কিছুটা কম। আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে যে আইসোলেশন ওয়ার্ডটি রয়েছে, আমি ঠিক সেখানে রয়েছে। আমি রোগীর স্বজনদের সাথে কথা বলেছি, তারা আসলে জানিয়েছেন তারা আসলে চিকিৎসা পাচ্ছেন, কিন্তু সমস্যা হচ্ছে যেখানে যে তাদের সব প্রকার যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনগুলো তাদের সবই কিনতে হচ্ছে বাইরে থেকে। এ কারণে যারা অনেক গরিব রোগী আছেন তাদের আসলে একটু আর্থিকভাবে চাপে পড়তে হচ্ছে, কারণ এই যে শিশুদের যেসব ওষুধ দেওয়া হচ্ছে, বিশেষ করে ইনজেকশন দেওয়া হচ্ছে, সেগুলো বেশ দামি ইনজেকশন। সেই কারণে অনেক অভিভাবক বা স্বজনরা কিন্তু সেটা আসলে কুলিয়ে উঠতে পারছেন। আর চিকিৎসা নিয়ে আসলে তেমন কোনো অভিযোগ নেই, তারা চিকিৎসা পাচ্ছেন, ডাক্তাররাও আসছেন। তবে এখানে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আপনার বিদ্যুৎ বিভ্রাটের কারণে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে শিশুদের। আর আপনি আসলে টিকার বিষয়ে জানতে চেয়েছেন, টিকার বিষয়ে আমরা কথা বলেছিলাম সিভিল সার্জনের সাথে, তিনি জানিয়েছেন যে তারা এখনও টিকা কার্যক্রম জোরে সোরে শুরু করেননি। তারা টিকার যে একটা স্বল্পতা রয়েছে সেটা সংগ্রহ করার পরে তারা কুষ্টিয়া জেলা জুড়ে তারা একযোগে আসলে টিকার কার্যক্রম শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। আর যে কুষ্টিয়া 2টি জায়গায় আইসোলেশন ওয়ার্ড রয়েছে, একটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের 250 শয্যা বিশিষ্ট এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে 2টি জায়গায় কিন্তু শিশুদের হামের যারা উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। সাজ্জাদ, ধন্যবাদ আপনাকে। পিরোজপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগী ভর্তি আছে ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ।
সাধারণ বেড থেকে শুরু করে মেঝে ও বারান্দায় চলছে চিকিৎসা কার্যক্রম। একদিকে চিকিৎসক সংকট, অন্যদিকে চিকিৎসার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ। এতে দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। নানা কারণে পিরোজপুরে বেড়েছে শিশুদের ভাইরাসজনিত রোগ। জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অনেক শিশু। জেলার 100 শয্যা বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে 14টি বেডের ধারণ ক্ষমতা থাকলেও প্রতিদিন প্রায় 30 শিশু এখানে ভর্তি হচ্ছে। ওয়ার্ডটিতে ভর্তি 60 থেকে 70 জন। বহির্বিভাগে প্রতিদিন সেবা নেই প্রায় 200 থেকে 250 শিশু। জেলায় এখন পর্যন্ত হামের তেমন প্রভাব না পড়লেও নেই পর্যাপ্ত প্রস্তুতি। এদিকে রোগীদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার মান নিয়ে অভিভাবকদের রয়েছে নানা অভিযোগ। কালকে আসছি, এসে বেড পাচ্ছি না, যার কারণে বারিন্দে শুয়ে আছি। এখানে পর্যাপ্ত পরিমাণ বেডের দরকার। 2 থেকে 2.5 ঘন্টা তো এই জায়গায় দাঁড়ায় রয়েছি। আমরা কিভাবে দেখবো? সিরিয়ালে তো দেখি যে লোক যান, সিরিয়ালে আসি অন্য জায়গা থেকে লোক ঢুকে যাচ্ছে, ডাক্তার তো দেখাতে পারতেছে। আউটডোরের অনেক পেশেন্ট আসে ব্লাড টানার জন্য, তারপর আমাদের সাসপেক্টেড যে কেসগুলো আছে সেগুলো দেখতে হয় এবং আমাদের অনেক হিমশিম খেতে হয় এবং আমাদের সকালবেলা ক্লিনার থাকে একজন, এই নিয়ে আমাদের অনেক সমস্যা হয়। পর্যাপ্ত শিশু বিশেষজ্ঞ ডাক্তার ও নার্স না থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আমাদের চিকিৎসক হলো আসলে এই অন্তঃবিভাগে আমি একাই, যার কারণে কি হচ্ছে যে আমাদের রোগীর লোডটা একটু বেশি। তারপর আমরা চেষ্টা করছি আমাদের পরিশ্রমের মাধ্যমে রোগীদের আন্তরিকভাবে সেবা দেওয়ার জন্য। তবে জেলার 250 শয্যার হাসপাতালটি উদ্বোধন হলে এই সংকট অনেকটা লাঘব হবে জানিয়েছেন সিভিল সার্জন। ডাক্তার এবং আমাদের স্বাস্থ্যকর্মী সংকটের জন্য আমরা একটু ভোগান্তি হচ্ছে। যদি আমরা ডাক্তার চাহিদার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা আশা করি আমাদের ডাক্তার চলে আসবে, আমরা কাঙ্ক্ষিত সেবা দিতে পারবো। হাসপাতালের নতুন ভবন দ্রুত চালু ও সেবা প্রদানকারীদের সংখ্যা বাড়িয়ে সুচিকিৎসা নিশ্চিতের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরে চালানের নথি ছাড়া সরকারি চাল পরিবহনের সময় স্থানীয়দের হাতে ট্রাকসহ 400 বস্তা চাল আটকের ঘটনায় অনিয়মের অভিযোগ উঠেছে আঙ্গারিয়া খাদ্য গুদামের কর্মকর্তাদের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, কালো বাজারে বিক্রি করতেই বের করা হয় চাল, পরে রাতের আধারে ওই চাল আবার গুদামে ফিরিয়ে নেওয়া হয়। যদিও গুদাম কর্মকর্তার দাবি চাল নেওয়া হয়েছিল ওজন করতে। রহস্যময় এই ঘটনা গঠন করা হয়েছে তদন্ত কমিটি। গেল সোমবার শরীয়তপুরের আঙ্গারিয়া খাদ্যগুদাম থেকে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় 400 বস্তা চাল নিয়ে বের হয় এ ট্রাকটি। তবে চালানের নথিবিহীন চালের গন্তব্য নিয়ে স্পষ্ট জবাব নেই চালকসহ সংশ্লিষ্ট কারো কাছেই। স্থানীয়দের প্রশ্নে সামনে আসে অসঙ্গতি। ডিওর কাগজ আমাদেরকে আগে মানে গাড়িটা লোড হইতে সকালবেলা দেরি হয়েছে, আমাদের বলছে তোমরা যাও স্কেলে যাও আর আমি কাগজ নিয়ে আসতেছি। আমারটা ভাই আমার গোডাউনে গেছে মাল, আমি হলো 15 টনের আর কি ডিউ করছি। এই জায়গায় তো দেখা যায় 24 টন 620 টন। দিনভর নানা ঘটনার পর রাতে উপজেলা খাদ্য কর্মকর্তা থানা থেকে চাল ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলে এলাকাবাসীর বাধার মুখে পড়েন। পরে মধ্যরাতে পুলিশ পাহারায় চাল ফিরিয়ে নেওয়া হয় গুদামে। যদিও অভিযোগ, প্রভাবশালী মহলের ইন্ধনে নির্বিকার ভূমিকায় প্রশাসন। সরকারি চাল মানে কি জনগণের চাল, এই জনগণের চালকে ট্রাক ভৈরা আগে পরে কতগুলা নিচে এটা আপনি আমি কেউ জানি। কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে, এটা আমিও চাই যে এটার বিচার হোক। আমাদের কাছে তো এরকম কোনো যে মালটা দিয়ে ডেলিভারি দিছে, যার কাছে দিছে, যার কাছে দিছে দুজনেই উপস্থিত, তাহলে আমাদের কি আছে? ট্রাক ভর্তি চাল কোথায় নেওয়া হচ্ছিল সে বিষয়ে কিছুই জানেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক। তবে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, চাল বের করা হয়েছিল ওজন করার জন্য। এটা তো যাচ্ছিল হলো ব্রিজ স্কেল করে তারপরে আবার গুদামে যায়। ওনার চালিটা তো নাকি ডেলিভারি দেওয়া হয় নাই, ম্যামও করে দিছে। এইটা হলো গিয়ে উনি স্বাক্ষর করছে। আমি তো এখানে এসে ধরলাম, এখন কোথা থেকে বেরোচ্ছে সেটাও তো আমি জানি না। আমাকে ইউনো স্যার ফোন দিচ্ছে যে আপনি ওখানে যান, আপনাদের চাল কিনে আপনি দেখেন। এই জন্য আমি এখানে এখন এটা মালটা আমি পুলিশের হেফাজতে দিতেছি। নাটকীয় এই ঘটনার তদন্তে চাল জব্দের পাশাপাশি গঠন করা হয়েছে কমিটি। কোনভাবে গোডাউন থেকে মালটা বের হয়ে গিয়েছিল এবং এটা পরে কেন ডিলারকে খুঁজেও পাওয়া গেল না, এটা দায়ী কে? আমরা কমিটি করে দিয়েছি 3 সদস্য বিশিষ্ট। এই কমিটি টোটাল বিষয়টা দেখবে। খাদ্যগুদামটির ধান কেনায় অনিয়মের অভিযোগে আগে থেকেই একটি তদন্ত চলছে।
টিবিসি নিউজ ডেস্ক। গত বছর শুষ্ক মৌসুমের 6 মাসে সুন্দরবনে আগুন লাগে 2 বার। বিস্তীর্ণ এই বনভূমির প্রায় 6 একর গাছপালা সহ বিভিন্ন প্রজাতির লতাগুল্ম পুড়েছে সেই সময়। 30 বছরে বনে আগুন লেগেছে 26 বার। ক্ষয়ক্ষতি জানতে বন বিভাগ তদন্ত কমিটি গঠন করলেও সেই প্রতিবেদন পাওয়া যায়নি। বেশিরভাগ আগুন লাগে জেলে মোয়ালদের অসাবধানতার কারণে। আর আগুন নেভাতে বাজেট, লোকবল ও প্রয়োজনীয় যানবাহনের সীমাবদ্ধতা রয়েছে বন বিভাগের। সুন্দরবনে এখন চলছে শুষ্ক মৌসুম। গেল বছরের মার্চে পূর্ব সুন্দরবনের চতপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কদমতেজি ও গুলিশাখালী ফরেস্ট টহলফাড়ি এলাকায় আগুন লাগে। বনে আগুনের কারণ ও করণীয় জানতে 3 সদস্য বিশিষ্ট 2টি তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত সেই রিপোর্ট আলোর মুখ দেখে। আগুনের অধিকাংশ ঘটনাই ঘটেছে বনের শরণখাল ও চাঁদপাই রেঞ্জে। খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে এখনো পর্যন্ত আগুনের ঘটনা ঘটেনি। মধু সংগ্রহের পর মোবালদের ফেলে দেয়া মশাল থেকে আগুন লাগে বনে। এছাড়া মাছ ধরার সুবিধার জন্য বেশ কয়েকবার আগুন লাগিয়েছে স্থানীয় একটি চক্র। আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় একাধিক মামলা হলেও জড়িতদের বেশিরভাগই আইনের আওতায় আসেনি। ধরা পড়া অপরাধীরাও আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে গেছে। বন সংলগ্ন এলাকায় সাধারণ মানুষ ও বনজীবীরা সুন্দরবনের ওপর নির্ভরশীল। সুন্দরবনের কারণে ঝড় জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতি কম হয় স্থানীয়দের। বিড়ি সিগারেট আগুন ধরাই দেয়। অনেক আছে বৈশা বিড়ি খাইয়ে পাতার পরে ফালাইলো লগে লগে আগুন ধরে গেল। সুন্দরবন আমাদের মায়ের মতো, আর সুন্দরবন আমাদেরকে যে অনেক ঝড় থেকে বাঁচায়, তারপরে যে তুফান আসে এ থেকে বাঁচায়। সুন্দরবন আমরাই ব্যবহার করি, আমরাই সবকিছু মাছ ধরি, কাঁকড়া ধরি, তারপরে ওই চরজাল দিই, আমরাই ব্যবহার করি। তাহলে আমাদেরকে সতর্কভাবে সুন্দরবনে থাকতে হবে। বন সংলগ্ন এলাকায় হেঁটে টহল, মাইকিং ও লিফলেট বিতরণ করে বন বিভাগ। আমরা রেগুলার সিপিজি, বিটিআরটি সহ প্রতিদিনই এই সেন্সিটিভ এলাকাগুলোতে পায়ে টহল করি, এলাকায় প্রচারণা চালাই। নৌকা যেগুলো আমরা পাস পারমিট দেই সেই নৌকাগুলো আমরা চেক করি, তারা বিড়ি সিগারেট নিয়ে যাচ্ছে কিনা, কোনো প্রকার দায়িত্ববদ্ধতা তাদের কাছে আছে কিনা, এগুলো আমরা খুব কঠোরভাবেই এগুলো আমরা তল্লাশি করি। যে আমাদের বিগত বছরের 2টা ফায়ার ফাইটিং মেশিন ছিল, এই 2টা ফায়ার ফাইটিং মেশিনকে বুটে স্থাপন করে ইতিমধ্যে কিন্তু আমরা কার্যক্রম শুরু করে দিয়েছি। মহড়া দেওয়া হচ্ছে। বর্জ্য পদার্থ নিয়ে বনে না ঢোকার জন্য বলেছি, এবং 25 এবং 26 নম্বর কম্পার্টমেন্ট, যে কম্পার্টমেন্টগুলোতে আগুন লাগে সেই কম্পার্টমেন্টগুলোতে আমরা কিন্তু মধু আহরণ নিষিদ্ধ করেছি। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে বন বিভাগের জনবল ও বাজেট বাড়ানো এবং দ্রুত যানবাহন সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে আগুন নেভাতে তাৎক্ষণিক পানির উৎস নিশ্চিতে ভরাট হয়ে যাওয়া বন সংলগ্ন ভোলা নদী খনন জরুরি। ডিভিসি নিউজ ডেস্ক। সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞাকে ঘিরে চিন্তায় পড়েছেন কক্সবাজারের জেলেরা। একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে পাওয়া যায় না পর্যাপ্ত মাছ, তাই জীবিকা নিয়ে অনিশ্চয়তায় তারা। বেকার হয়েছেন অনেকে, পড়েছেন ঋণের ফাঁদে। সরকারের নিষেধাজ্ঞার সময়সীমা পুনর্বিবেচনার দাবি ট্রলার মালিক ও ব্যবসায়ীদের। দেশের সামুদ্রিক জলসীমায় মাছ ধরার নিষেধাজ্ঞা শুরু হয়েছে বুধবার, চলবে টানা 58 দিন। নিষেধাজ্ঞার পর কক্সবাজারের বাঘখালী নদীর তীরে এখন ভিন্ন দৃশ্য। 6 নম্বর জেটি ঘাটে সারি সারি নোঙর করা মাছ ধরার ট্রলার। জেলেদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। নিষেধাজ্ঞার আগেই অনেকে সাগর থেকে ফিরেছেন শূন্য হাতে। জ্বালানি সংকটে ব্যাহত মৎস্য আহরণ। এমন পরিস্থিতিতে জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। ধার দেনায় চলছে সংসার। চাহিদার তুলনায় সরকারি সহায়তাও কম। সাগরে যদি যাইতে না পারি তাহলে আমরা কিভাবে আমাদের সংসারটা রক্ষা করব? কিছুদিন আগে সাগরে যাইতে পারি না তেলের কারণে, এখন আমরা 2 মাস বন্ধ। এখন আমরা কি করব? যদি আমাদেরকে আর সরকার যদি আরেকটা মাস যদি টাইম দিত, আমাদের জেলেরা যেতগুলো জেলেরা আছে সবার উপকৃত হতো। সাগরে মাছের অপ্রতুলতা আর জ্বালানি তেল সংকটে লোকসানে পড়ার অভিযোগ ট্রলার মালিক ও ব্যবসায়ীদের। নিষেধাজ্ঞার সময় পেছানোর দাবি তাদের। আমাদের এই বন্দর ব্যাপারে আমাদের জেলেদের কোনো সম্মতি নাই, জেলেরা খুব অসহায় অবস্থা দিন যাপন করতেছে। আগামীতে বন্ধটা আমাদের জেলেদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যে অতীতের দাবি ছিল 1 জুন থেকে বন্ধটা কার্যকরী করার জন্য 40 দিনের জন্য। নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন নিয়ে লিখিত প্রস্তাব পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। খাদ্য সহায়তা পাবে নিবন্ধিত জেলেরা। এই সময়টাতে সরকার মূলত জেলের প্রতি আপনার 77.33 কেজি জনপ্রতি, এবং এটা হচ্ছে মাসিক 40 কেজি হারে সরকার এই সহায়তাটা দিচ্ছে। অলরেডি আমরা গতকাল থেকে এই সহায়তাটা দেওয়া শুরু করছি বিভিন্ন উপজেলাতে, এবং এই পরিমাণটা আমরা পেয়েছি প্রায় 64,023 জনের বিপরীতে
আশা করছি এটা তাদের অনেক কাজে লাগবে। কক্সবাজারে জেলে ট্রলার মালিক, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক সহ অন্তত 2 লাখ মানুষ মাছ ধরার সাথে জড়িত। ডিবিসি নিউজ ডেস্ক। স্বাগত আরেকবার ডিবিসি সারা বাংলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে বৈশাখের খরতাপকে হার মানিয়েছে নানা চলচ্চিত্রের প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়ের বাংলা থিয়েটারের উদ্যোগে আয়োজিত এই উৎসবে তরুণ নির্মাতাদের দেয়া হয়েছে সম্মাননা। দৃশ্যগাথী শিল্পের সুর মুক্ত করি প্রাণ, এই আহ্বানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে চলছে জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল 2026। প্রথম দিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান উৎসবের উদ্বোধন করেন। দ্বিতীয় দিনে এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল গিয়াসউদ্দিন সেলিম নির্মিত কাজল রেখা। প্রদর্শনী শেষে নির্মাণ ও উৎসবের গুরুত্ব নিয়ে কথা বলেন পরিচালক ও অভিনয় শিল্পীরা। ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন সকাল থেকে রাত পর্যন্ত প্রদর্শিত হয় 9টি চলচ্চিত্র। দর্শকরা বাংলা সিনেমা প্রচুর পরিমাণে দেখুন, কারণ বাংলা সিনেমা প্রচুর ভালো ভালো সিনেমা হচ্ছে আমাদের। আমি আমার নিজের ইউনিভার্সিটিতে পুরস্কার পেলাম, এটা অনেক বড় একটা প্রাপ্তি। এমন আয়োজনে দর্শকদের মধ্যে ছিল উচ্ছ্বাস, আর প্রথম আয়োজনে এত সাড়া পেয়ে আনন্দিত আয়োজকরাও। আমাদের সিনেমা, আর্ট এবং কালচার এগুলো নিয়ে মানে জাহাঙ্গীরনগরের মতো জায়গায় আসলে আরো বেশি প্র্যাকটিস হওয়া উচিত। ভালো লাগলো, বড় স্ক্রিনে নিজের বন্ধুর কাজ, আর প্রথমবারের মতো ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, ভালো লাগছে দেখতে। সবাই বাংলাদেশের যে গল্প, বাংলাদেশের যে সংস্কৃতি, বাংলাদেশের যে আনন্দ, যে সংস্কৃতি, সেটা আসলে মানুষের কাছে আমরা তুলে ধরতে চেয়েছি। 5টি ক্যাটাগরিতে 18 জন তরুণ নির্মাতাকে দেয়া হয় অ্যাওয়ার্ড। তবে সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে মরণোত্তর সম্মাননা প্রদান। এই আয়োজন আমাদের চরিত্র গঠনে, সদ্গুণ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখার জন্য যে কাজটুকু করবে, সেই জন্য আমি আসলে ধন্যবাদ জানাতে চাই আয়োজকদের। 16 এপ্রিল রাত 8:30টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে 3 দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিজিটাল লেনদেন, বদলে যাওয়া জীবনযাত্রা ও প্রজন্মগত পরিবর্তনে হারাচ্ছে বাংলার পুরনো ঐতিহ্য। একসময় বাংলা নববর্ষ এলেই শহর থেকে গ্রাম সবখানেই ব্যবসায়ীদের দোকানে দেখা যেত উৎসবের আমেজ। লাল কাপড়ে মোড়ানো নতুন খাতা, মিষ্টি আর পুরনো দেনা পাওনা মিটিয়ে নতুন হিসাবে সূচনা, এই ছিল হালখাতার চিরচেনা ছবি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য এখন অনেকটাই ম্লান। টালি খাতা, লালমোড়াটে মোড়ানো এ খাতায় ছিল সারা দেশের ব্যবসায়ীদের প্রাণ। বাংলা সনের প্রথম দিন হালখাতা খোলার এ প্রথার ইতিহাস বহু পুরনো। ব্যবসায়ীরা বছরের হিসাব নিকাশ নতুন করে শুরু করতে পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা খোলার রীতি চালু করেন। একসময় দোকানিরা ক্রেতাদের পাঠাতেন আমন্ত্রণ পত্র, ক্রেতারাও করতেন পুরনো বছরের বকেয়া পরিশোধ। এ যেন শুধু লেনদেন নয়, সম্পর্কেরও নবায়ন। কিন্তু বর্তমানে বৈশাখের প্রথম দিনে মিষ্টি মুখে হালখাতার রেওয়াজ যেন হারিয়েছে কালের পরিক্রমায়। নেই আগের সেই আমেজ, অনেক দোকানেই নেই আনুষ্ঠানিকতাও। পয়লা বৈশাখের 10-12 দিন আগেই লোকের বাড়ি বাড়ি, দোকানে বা অফিসে নিমন্ত্রণের কার্ড বিলি করতাম। নতুন খাতায় নতুন হিসাব দিয়ে শুরু করি, বিগত দিনের হিসাবগুলা সব নতুন খাতায় আনি, এইভাবেই আমাদের হালখাতা শুরু হয় প্রতি বছর। আমাদের আগের যে উৎসব মুখর যে হালখাতার সিস্টেমটা ছিল, এখন সেগুলা বিলুপ্তির পথে। কেননা বাকি বক্কার হিসাব মানুষের এখন নাই, বাকি ব্যবসায় সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। প্রযুক্তি নির্ভর লেনদেন, আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা ও পরিবর্তিত সামাজিক ব্যবস্থায় হালখাতার চল দিন দিন বিলুপ্তির পথে। পয়লা বৈশাখের যে আমাদের আগে যে ট্রেন্ডিং ছিল, যে হালখাতার আগের যে রীতিনীতিটা, এই আস্তে আস্তে এটা প্রচলনটা কমে যাচ্ছে, কারণ সবাই সফটওয়্যার ব্যবহার করে। হালখাতাটা হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষদের একটা ঐতিহ্য। একসময় এটার প্রচলন খুব দৃঢ় ছিল। দিন যত আপডেট হবে তত এই আমাদের হালখাতাটা পিছের দিকে চলে যাবে। তবে এত কিছুর পরও ভোলার কিছু ব্যবসায়ী পালন করছেন হালখাতা। আচার মেনে নতুন খাতা খুলছেন অনেকে। আগামীতেও পুরনো এই ঐতিহ্য ধরে রাখতে চান তারা। আগে যে মহা উৎসবের মাধ্যমে যেই অনুষ্ঠান করতাম, সেই অনুষ্ঠান হালখাতা মহরত কিন্তু আগের থেকে অনেকটা বিলীন হয়ে গেছে। তারপরেও আমরা চেষ্টা করতেছি আগের মতো করে পুনরুজ্জীবিত করতে পারি। সময় ও প্রযুক্তির পরিবর্তনে অনেক কিছুই বদলে যায়, তবুও হালখাতা টিকে থাকবে নতুন বছরের নতুন শুরুর প্রতীক হয়ে, এমন প্রত্যাশাই তাদের। ডিবিসি নিউজ ডেস্ক। ফরিদপুরে বিভিন্ন উপজেলা মাঠে মাঠে পেঁয়াজ উঠানোর ধুম চলছে।
তবে খরচের তুলনায় দাম কম থাকায় চাষিদের চোখে মুখে দুশ্চিন্তা। খরচ তোলা নিয়ে শঙ্কায় তারা। এই কারণে পেঁয়াজ চাষে আগ্রহ কমছে চাষিদের। পেঁয়াজের দাম কম থাকলে কিছুদিন পর তা ক্ষতি পুষিয়ে ওঠা সম্ভব বলে মনে করে কৃষি অধিদপ্তর। দেশে উৎপাদিত পেঁয়াজের বড় একটি অংশ আসে ফরিদপুর থেকে। পেঁয়াজ উৎপাদনে দ্বিতীয় অবস্থানে রয়েছে এ জেলা। সদর উপজেলার পাশাপাশি সালথা, নগরকান্দা, ভাঙ্গা উপজেলাতেও সবথেকে বেশি পেঁয়াজের আবাদ হয়েছে। বর্তমানে বিভিন্ন উপজেলার মাঠে মাঠে পেঁয়াজ ওঠানোর ধুম চলছে। গত বছর 40,913 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করে উৎপাদন হয় 5,93,239 মেট্রিক টন, আর এবছর তা বেড়ে দাঁড়ায় 6,57,050 মেট্রিক টন। পেঁয়াজের ফলন ভালো হলেও লাভের বদলে ক্ষতির সম্মুখীন চাষি। বাজার দরও কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে। খরচ তোলা নিয়েও শঙ্কায় তারা। এবছর পেঁয়াজ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, কিন্তু ন্যায্য যে মূল্যটা এটা কৃষক পাইতেছে না। প্রতি বিঘা খরচ হয়েছে 1 লাখ টাকার উপরে। সরকার দেয় না, পেঁয়াজ লাগাচ্ছে 6-7 বিঘা, পেঁয়াজের মূল্য 600-700 টাকা। আমরা চলবো কিভাবে? সরকার তো বলার সময় বলে যে আমরা কৃষি পণ্য উচিত মূল্য, ন্যায্য মূল্য দিয়ে কিনে নিব। এখানে যে আমার কাছে দুরবস্থা, এই ব্যাপারে তো সরকারের কোনো পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বাজার দর কম স্বীকার করে সময়ের সাথে দাম বাড়ার কথা জানান কৃষি কর্মকর্তা। 1-2 মাস পর্যন্ত যদি এই পেঁয়াজটা সংরক্ষণ করে সঠিকভাবে বাজারজাত করতে পারেন, তাহলে কিন্তু এই বাজারটা ওনারা লসের কথা বলছেন, এটাকে কিন্তু আর মনে হয় না থাকবে। আবহাওয়া সহ নানা প্রতিকূলতার মধ্যেও ফরিদপুরে প্রতি বছর বাড়ছে পেঁয়াজ উৎপাদন। আগামীতে বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসন কার্যকর ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সবার। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে প্রথমবারের মতো স্থাপন করা হয়েছে রাইস গার্ডেন। LSTD প্রকল্পের উদ্যোগে হাটহাজারীর চারিয়া প্রযুক্তি গ্রামে বোরো মৌসুম উপযোগী 56টি ধানের জাত নিয়ে এই প্রদর্শনী। এ ধরনের উদ্যোগ কৃষি গবেষণা ও প্রযুক্তি সম্প্রসারণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে, অভিমত সংশ্লিষ্টদের। দেশের বিভিন্ন জেলার LSTD প্রকল্পের মাধ্যমে স্থাপন করা 15টি প্রযুক্তি গ্রামে করা হয়েছে একই ধরনের রাইস গার্ডেন। প্রকল্পটির মাধ্যমে পৌঁছানো হবে কৃষকের কাছে উন্নত উচ্চ ফলনশীল ধানের জাত ও আধুনিক কৃষি প্রযুক্তি। মাঠ পর্যায়ে বিভিন্ন জাত সম্পর্কে ধারণা এবং উন্নত ধান চাষে উৎসাহিত করাও এর লক্ষ্য। হাটহাজারী উপজেলার প্রযুক্তি গ্রামে 40 একর জমিতে ব্রি উদ্ভাবিত আধুনিক উচ্চ ফলনশীল জাতের ধানের প্রদর্শনী স্থাপন করা হয়েছে। এতে একই মাঠে পাশাপাশি রোপণ করা হয়েছে প্রায় 56টি জাত। 56টা জাত দেওয়া হয়েছে, যেগুলো আমাদের আগে পরিচিত ছিল না। সরজমি কোন জাত কিভাবে উন্নত মানের হবে, এই জমির সাথে মিলবে, সেইগুলো দেওয়া হয়েছে। ট্রেনিং দেওয়া হচ্ছে আমাদেরকে। রাইস গার্ডেনের মাধ্যমে কৃষকের মাঝে উন্নত উচ্চ ফলনশীল জাতের ধানের জাত সম্প্রসারণ সহজ হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই রাইস গার্ডেনটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে কৃষকরা তাদের নিজস্ব কৃষি পরিবেশ এবং আবহাওয়া অঞ্চলে উদ্ভাবিত জাতগুলো কেমন ফলন দেয় এবং তারা এই জাতগুলো বৃদ্ধি এবং বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য যাতে সরজমিনে পর্যবেক্ষণ করতে পারে। এইখান থেকে কৃষক এই ফসলের গুণাগুণ দেখে, ফলন দেখে, জীবনকাল দেখে এবং বাজার মূল্য দেখে সে সঠিক জাতটি যেমন নির্বাচন করতে পারবে, ঠিক তেমনি গবেষক পর্যায়ে আমরা নির্দিষ্ট এলাকার উপযোগী জাত নির্বাচন করতেও সক্ষম হব। এমন উদ্যোগ টেকসই কৃষি উন্নয়ন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পুরো মৌসুমের 61টি জাত থেকে 54টি জাত এই এলাকায় আমরা প্রদর্শন করেছি। ডিবিসি নিউজ ডেস্ক। সারা বাংলা সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।